কিছু ঘটনা যা আমাদের বলতে বাধ্য করে, হয়তো সেই জন্যই সাংবাদিকতায় আসা, কিংবা কিছু বিশেষ ঘটনা, যেমন ধরুন 9ই আগস্ট 2024, যেমন ধরুন 14ই আগস্ট 2024। দিনের পর দিন, তারপর রাতের পর রাত রাস্তায় কাটিয়েছে যেসব সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত বা যুক্ত ছিলেন, তারা দেখেছেন ঠিক কীভাবে এই আরজিকর কাণ্ডের পর আন্দোলন বেড়ে উঠেছে। সেই আন্দোলন আস্তে আস্তে ছিনিয়ে এনেছে রাজ্যের নারীদের নিরাপত্তার একটা বিশেষ অংশ। প্রাথমিকভাবে যদি এখন দেখা যায়, বিভিন্ন জায়গায় সিসিটিভি বসা থেকে শুরু করে আঁটোসাঁটো নিরাপত্তা বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন ক্ষেত্রগুলোতে এই যে যুদ্ধ, এই যে আন্দোলন, তারই আমানত এগুলো। কিন্তু বর্তমানে কেন আমাকে মুখ খুলতে হচ্ছে এই বিষয়টা নিয়ে, কেন আমরা এই নিয়ে অনুষ্ঠান করছি, সেটা বলবো। নিশ্চয়ই কম বেশি আপনারা সবাই জানেন যে 9ই আগস্ট 2024 আরজিকর কাণ্ড, ঠিক আরজিকর কাণ্ডের নির্যাতিতার যে ঘটনা, আরজিকর কাণ্ডের যে জুনিয়র চিকিৎসকের যে ঘটনা বা যে নিপীড়ন তাকে সহ্য করতে হয়েছিল, তারপর আন্দোলনে ফেটে পড়েছিল গোটা বিশ্ব। এই আন্দোলন গোটা রাজ্যকে, গোটা বাংলাকে অনেক কিছু শিখিয়েছিল। কিন্তু সেই আন্দোলনের বিচার চাইতে বর্তমানে যে চিত্র আমরা দেখছি, সেই চিত্র কি আধু অরাজনৈতিক, নাকি সেই দিকটা কিছুটা হলেও রাজনৈতিক মোড় নিচ্ছে? প্রশ্ন এইখানে উঠছে, প্রশ্ন এইখানে সাংবাদিকতার প্রশ্ন তুলছে। শুধু সাংবাদিকতা প্রশ্ন তুলছে না, প্রশ্ন একেবারে যারা বুদ্ধিমান বা যারা ওয়াকিবহাল মহল, তারা প্রশ্ন তুলছে, এই আন্দোলন কোথাও গিয়ে রাজনীতির মোড় নিল? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ আমরা দেখেছি 1 বছর আগে থেকে যে আন্দোলন ধিকি ধিকি জ্বলছিল, যে আন্দোলন 14ই আগস্টের পর রাত দখল, সেই রাত দখলের পর তীব্র আকার ধারণ করে। তারপর প্রাথমিকভাবে যদি দেখা যায়, সন্দীপ ঘোষের বদলি থেকে শুরু করে সন্দীপ ঘোষের সাসপেন্ড, সিবিআই তদন্ত হওয়া, গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে সরিয়ে দেওয়া, অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি, এছাড়াও একের পর এক বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া, অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে বহু পরিবর্তন ঘটেছে। বর্তমানে সেই আন্দোলন এখনও চলছে, ধিকি ধিকি চলাই স্বাভাবিক। তার কারণ বিচার পেল কই? স্বাভাবিকভাবে কাদম্বিনী, আমরা প্রাথমিকভাবে আরজিকরের নির্যাতিতা যে তাকে আমরা কাদম্বিনী নামে উচ্চারণ করছি, এবং কাদম্বিনী কি বিচার পেয়েছে তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তর আলোচনা, বিস্তর মিটিং মিছিল বা রাত দখল আমরা ইতিমধ্যে দেখেছি, গত বছরও দেখেছি, বর্তমানে দেখেছি। কিন্তু একটু হিসেবটা দেখা যাক, যে হিসেবের উপর দাঁড়িয়ে আমাকে প্রশ্ন তুলতে হচ্ছে, বা যে হিসেবের উপর দাঁড়িয়ে ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে যে এই আন্দোলন রাজনৈতিক মোড় নিচ্ছে কিনা। আমি একটা ঘটনাক্রম দেখতে চাইব। আরজিকরের ঘটনা, ঠিক তার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় গ্রেফতার হয়, সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়, এবং গ্রেফতার করার পর তিনিই একমাত্র গ্রেফতার কলকাতা পুলিশের। তার কিছুদিনের মধ্যেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। প্রাথমিকভাবে বলতে হবে 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর সমস্ত তদন্তভার সিবিআই গ্রহণ করে, এবং তারপর দীর্ঘ টালবাহানার মধ্যে রাত দখল থেকে শুরু করে আরজিকর কাণ্ডর রেস সুপ্রিম কোর্টে সুমোটো মামলা পৌঁছয়, সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করে, সেই মামলা তদন্ত হয় মোটের উপর। এটা বর্তমানে বিচারাধীন প্রক্রিয়া। এরপর আস্তে আস্তে ধাঁচ বদলেছে, কাঠামো বদলেছে, পরিকাঠামো কিছুটা হলেও বদলেছে এই আন্দোলন যেটা দিয়েছে। এরপর যদি দেখা যায়, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, স্বাস্থ্য ভবনের সামনে অনশন হয়, অনশন ভাঙাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মিটিং মিছিল করেও কোনো লাভ না হলেও তারপর সেখানে মুখ্য সচিব যায়, আন্দোলন চলতে থাকে, তীব্র আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এরপর কি হয়, প্রাথমিকভাবে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব যান, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হয়, বৈঠক হওয়ার পর আস্তে আস্তে সিবিআই চার্জশিট গ্রহণ করতে থাকে। প্রাথমিক যে চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই সঞ্জয় রায়কেই একমাত্র দোষী হিসেবে প্রমাণ করে, এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয়। সেখানে অবশ্য কিছু বিষয় ছিল যেখানে সিবিআই পরিষ্কার করে, কেন্দ্রীয় যারা গোয়েন্দা এজেন্সি, তারা পরিষ্কার করে দাবি করেন যে এই গোটা ঘটনায় কিছু ক্ষেত্রে তদন্তের সাথে কিছু লুকানোর বিষয় থাকছে। সেইগুলো আস্তে আস্তে প্রকাশ হতে থাকে, এবং আস্তে আস্তে যে চার্জশিট, 213 পাতার যে চার্জশিট, সেই চার্জশিট যখন ফাইনালাইজড হয়, প্রাথমিকভাবে শিয়ালদা কোর্ট এই সঞ্জয় রায়কে একমাত্র কনভিক্টেড আসামি হিসেবে বেছে নেয়, এবং একেবারে প্রমাণ করে যে এই ভদ্রলোক অর্থাৎ সঞ্জয় রায় সিবিআইয়ের দেওয়া যে তথ্য বা সিবিআইয়ের দেওয়া চার্জশিটের ভিত্তিতে এই ব্যক্তি একাই কিন্তু গ্রেফতার হয়, এবং শুধু গ্রেফতার নয়, তার যাবজ্জীবন সাজা হয়। যদিও এই যাবজ্জীবন সাজাকে ফাঁসিতে পরিণত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য, তার কিছুদিন পরে সিবিআইও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এইখানে আমার একটাই প্রশ্ন,
একটাই প্রশ্ন, একটাই উত্তর আমি সারাদিন ধরে আজ খোঁজার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখেছি কাদম্বিনীর যে নির্যাতন কাণ্ড বা কাদম্বিনীর যে কাণ্ড, সেই কাণ্ডকে কেন্দ্র করে আজ 9ই আগস্ট 2024 সালের ঠিক এইরকম একদিনে এই ঘটনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার বাবা মা অর্থাৎ নির্যাতিতার যে বাবা মা তারা রীতিমতো নবান্ন অভিযানের ডাক দেয়। সেই নবান্ন অভিযানকে সাপোর্ট করে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতাদের সাপোর্ট, তারপর সেই আন্দোলন নবান্ন অভিযান অভিমুখী হয় এবং নবান্ন অভিযানে গিয়ে কারোর হাত ভাঙলো, কারোর পা ভাঙলো, রীতিমতো আহত হলেন এই নির্যাতিতার বাবা মা। প্রাথমিকভাবে নবান্ন একটা গুরুত্বপূর্ণ এলাকা, একটা স্পর্শকাতর এলাকা, এবং সেই জন্য 163 ধারা বিএনএস সেকশন 163 ধারা বরাবর থাকে। এবং ঠিক এই বিষয়টা কিন্তু এটি দক্ষিণবঙ্গ সুপ্রিম সরকার সহ মনোজ ভার্মা, যারা কলকাতা পুলিশের সিপি, উচ্চপদস্থ কর্তারা, তারা কিন্তু বলে দেন যে এই জায়গাটা কিন্তু 163 থাকবে এবং এই জায়গায় না করে আপনারা রীতিমতো সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করুন অভিযোগ বা প্রতিবাদ করুন। সেইটা নস্যাৎ করে গোটা আন্দোলন আমরা দেখেছি। গোটা আন্দোলনে আজ যেটা বিশেষভাবে দেখেছি, এই যে আন্দোলনে যারা ছিলেন অধিকাংশই আমরা রাজনৈতিক কর্মী দেখেছি। প্রাথমিকভাবে রাজনৈতিক পতাকা না থাকলেও রাজনৈতিক কর্মীদের এইখানে দেখা গিয়েছে। ফলে এই আন্দোলন রাজনৈতিক মোড় নিচ্ছে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।